নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এবার অপারেশন লোটাসটা শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, এবার অপারেশন লোটাসটা অমিত শাহ চালাতে চাইছেন বিহারেও পর্যন্ত। এবং বিহারে যে নীতিশ কুমারের সময় শেষ হয়ে গিয়েছে, নীতিশ কুমারকে যে পরবর্তীতে আর পলিটিক্সে রাখা যায় না, অ্যাক্টিভ পলিটিক্সে রাখতে চাইছে না ভারতীয় জনতা পার্টি, সেটা কোথাও গিয়ে একদম প্রমাণ দিয়ে দিলেন তারা। এবং সেই কথাটা কে বললেন? জেডিইউ এর পক্ষ থেকে সঞ্জয় ঝা এই কথাটা বললেন, নিশান্ত কুমার অর্থাৎ নীতিশ কুমারের ছেলেকে পাশে নিয়ে। এই কথার মাধ্যমে অনেক কিছু বিস্তৃত একটা ব্যাখ্যা বেরোয় এবং নিশান্ত কুমার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলেন। সেই বিষয়টা উঠে আসছে এই মুহূর্তে। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এবং নীতিশ কুমারকে যে সরানোর একটা চেষ্টা চলছে অমিত শাহের দ্বারা, সেটা আমরা বহুদিন ধরেই জানি। সেটা ভোটের আগে থেকেই এরকম বিভিন্ন ব্যাখ্যা আমাদের সামনে উঠে এসেছিল যে নীতিশ কুমারকে আর চাইছে না নেতা হিসাবে। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে নীতিশ কুমারকে সামনে রেখে আর লড়াইটা করতে চাইছে না। তাই জন্যই আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে নীতিশ কুমারের হাত থেকে গৃহ মন্ত্রক চলে গেল, নীতিশ কুমারের হাত থেকে স্পিকার পদ সেটাও চলে গেল। সুতরাং নীতিশ কুমারকে এই মুহূর্তে শক্তিহীন করার জন্য যত ধরনের ব্যবস্থা করতে লাগে সমস্তটাই ভারতীয় জনতা পার্টি করেছে। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার তাকে সম্পূর্ণ রিপ্লেস করে দেওয়ার একটা প্রেক্ষাপট কিন্তু অমিত শাহ তৈরি করে ফেলেছেন। এবং সেই প্রেক্ষাপটটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিলেন সঞ্জয় ঝা। তিনি জেডিইউ এর পক্ষ থেকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায়ক এবং তার সঙ্গে তিনি নীতিশ কুমারের যে দল তার সাংগঠনিক প্রধান সঞ্জয় ঝা। সুতরাং তার মুখ থেকে এই ধরনের কথা, সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং আপনারা জানেন লল্লন সিং এবং সঞ্জয় ঝা এই মুহূর্তে কার কথাগুলো আওড়ান, কার কথাগুলো সামনে নিয়ে আসেন। সম্পূর্ণ অমিত শাহ তাকে যে কথাগুলো শিখিয়ে দেয় সেই কথাগুলোই সঞ্জয় ঝা এবং লল্লন সিং বলেন। সুতরাং সমস্তটা শোনাবো এই মুহূর্তে। অপারেশন লোটাস সেটা বিহারকে কেন্দ্র করে কিন্তু বেশ খানিকটা ঘনীভূত হচ্ছে। অন্যদিকে নীতিশ কুমার, তার কি কাজ, তিনি কি করছেন, তার কিভাবে গুটিগুলো তিনি সাজাচ্ছেন, সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহার ভোট জয় হয়ে গিয়েছে এবং বিহার ভোট জয় হয়েছে বলা যেতে পারে কিন্তু নীতিশ কুমারের উপর ভরসা করি। নীতিশ কুমার যদি না থাকতো ভারতীয় জনতা পার্টির সঙ্গে, ভারতীয় জনতা পার্টি আর যাই হোক না কেন এত আসন পেতে পারতো না। যদি আমরা ধরে নিই যে এই ভোট সঠিকভাবে হয়েছে, মানুষের ভোটে জিতেই একদম ভারতীয় জনতা পার্টি 89 খানা সিট পেয়েছে এবং জেডিইউ 85 খানা সিট পেয়েছে, সেটা যদি আমরা ধরে নিই তবেই এই আলোচনা। এবং কোন ধরনের কোনো কারচুপি হয়নি সেটা ধরে নিয়েই আমরা আলোচনায় এগোচ্ছি যে এই মুহূর্তে যে রেজাল্টটা হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে আর চাইছে না। প্রাথমিক যে জায়গাটা আমরা দেখলাম, নীতিশ কুমার তাকে মুখ্যমন্ত্রী না রাখলে ভারতীয় জনতা পার্টির যে পজিশনটা তৈরি হবে সেটা খুব একটা সুখকর নয়। নীতিশ কুমার মুখ না থাকলে বিহারের যে আপামর জনতা, আপামর যে বিহারি অস্মিতা, সেটা একটা ক্ষতিগ্রস্ত হবে এবং সেই জায়গাটা কোনো মতেই রিস্ক নিতে পারবে না ভারতীয় জনতা পার্টি। কিন্তু নীতিশ কুমারের শক্তি কমিয়ে দেওয়া হলো অনেক। নীতিশ কুমারের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো তার গৃহ মন্ত্রক, নীতিশ কুমারের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো তার স্পিকার পদ, যে স্পিকার পদের শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন দামোদর রাহানে বলে বহু বছরের নীতিশ কুমারের ছায়া সঙ্গী বিধায়ক তাকে রাখতে, তাকে কিন্তু শেষ পর্যন্ত অ্যালাউ করলো না ভারতীয় জনতা পার্টি এবং গেম ওভার করে দিয়ে নীতিশ কুমারের সম্পূর্ণ পাত্তা কেটে দেওয়া যাকে বলে সেইটাই কিন্তু করে দিল এবং সম্পূর্ণ ঘুড়িটা কিন্তু উড়িয়ে দিল আকাশে। নীতিশ কুমার এখন 85 জন বিধায়ক নিয়ে একা বিহার বিধানসভায় বসে আছেন বলা যেতে পারে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে নীতিশ কুমার বারংবার চেষ্টা করেছিলেন যে এই যে স্পিকার পদ সেটাকে অন্তত নিজের হাতে রাখতে, কিন্তু সেটা রাখা হয়নি। এখন আপনাদের যেটা বলে আপনারা শুরু করলাম বিষয়টা, যে নিশান্ত কুমারকে নীতিশ কুমারের ছেলে, এবং নীতিশ কুমারের ছেলেকে কোনোভাবেই নীতিশ কুমার চান না যে পলিটিক্সে আসুন কিংবা অ্যাক্টিভ পলিটিক্সে নিশান্ত কুমার আসুন নীতিশ কুমার থাকাকালীন অবস্থায়, সেটা তিনি চান না। তিনি বারংবার বলেছেন যে ও বিজনেস করছে, যেমন বিজনেস করুক, কিন্তু এই মুহূর্তে
তার পলিটিক্সে আসার দরকার নেই, কিন্তু সেই জায়গাটাই কোথাও গিয়ে সম্পূর্ণ কাটছেন সঞ্জয় ঝা। সঞ্জয় ঝা বলছেন যে আমরা তো বলছি এক্ষুনি আসা উচিত পলিটিক্সে এবং জেডিইউর হাল ধরা উচিত, অর্থাৎ জেডিইউর হাল কি খুব একটা মজবুত নয়, এটাই কি কোথাও গিয়ে ইঙ্গিত করলেন সঞ্জয় ঝা। কি বলছেন আপনারা আগে শুনুন নিজের মুখে, সঞ্জয় ঝা নিজের মুখ থেকে, তারপর আবার আসছি বিস্তারিত। पार्टी के सब लोग चाहते हैं कि अब आकर के पार्टी में काम करें, हम सब लोग चाहते हैं। अब इन्हीं को फैसला लेना है कि कब ये तय करते हैं और पार्टी में काम करते हैं। আপনারা শুনলেন সঞ্জয় দায়ের বক্তব্য এবং সেই সময় নিশান্ত কুমার একদম পাশেই দাঁড়িয়ে আছেন, কিন্তু তার মুখ থেকে আমরা কোনো ধরনের কোনো কথা শুনলাম না। পলিটিক্সে তিনি আদপে আসতে চান কিনা সেটা কি আর তার উপর নির্ভর করছে? সম্পূর্ণ বিষয়টা তো দিল্লির থেকে এই মুহূর্তে রচিত হয়ে গিয়েছে, তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট, অর্থাৎ নীতিশ কুমারকে কন্ট্রোল করাটা সম্পূর্ণ সম্ভব নয়, যে নীতিশ কুমার সেটা বুঝিয়ে দিয়েছেন। 755 জন আধিকারিক তাদের রাতারাতি ট্রান্সফার করিয়ে দিয়ে, এবং সেই ট্রান্সফারটা তিনি করিয়েছেন কোনোভাবেই সম্রাট চৌধুরী গৃহমন্ত্রী তাকে না জানিয়ে। তিনি করিয়েছেন 755 জন আধিকারিকের ট্রান্সফার, এবং তার সঙ্গে 7 জন যে আইএএস অফিসার যারা নীতিশ কুমারের অত্যন্ত কনফিডেন্সের লোক, এত বছরের লোক, তাদেরকেও ট্রান্সফার করে দিয়েছেন নীতিশ কুমার। বিভিন্ন জেলার মাথায় বসিয়ে দিয়েছেন যাতে জেলাগুলো কন্ট্রোল করতে পারেন নীতিশ কুমার, এবং সুপার সিএম হিসেবে তার কিছু ক্ষমতা তিনি তার হাতে রেখে দিয়েছেন, সেইগুলোকে কাজে লাগাচ্ছেন। এবং এই মুহূর্তে নিশান্ত কুমার যদি পলিটিক্সে আসে এবং নীতিশ কুমারের সংগঠনটাকে যদি অমিত শাহ কন্ট্রোল করতে চায়, তাহলে একমাত্র যে নিশান্ত কুমার ছাড়া তার আর কোনো উপায় নেই, কারণ নীতিশ কুমারকে কন্ট্রোল করতে পারছেন না অমিত শাহ। নীতিশ কুমার বারংবার নিজের যে কারিশমা, নিজের যে চাণক্যের মেজাজ, সেটাকে নিয়ে বাইরে চলে আসছেন। সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে নিশান্ত কুমারকে কন্ট্রোল করতে পারবে, এবং সেই কন্ট্রোলের বিষয়টা প্রাথমিকভাবে তাকে রাজনীতিতে আসতে হবে এবং অবশ্যই জেডিইউ এর সম্পূর্ণ দায়িত্বটা গ্রহণ করতে পারবে। তারপরে অমিত শাহ হয়তো তাকে কন্ট্রোল করতে পারবে। এই বিষয়টা যখন উঠে আসছে, তখন কেন জেডিইউ এর ওপর এতটা ভরসা করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, সেই প্রশ্নটা উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি চাইলেই তো চিরাগ পাসওয়ান এবং উপেন্দ্র কুশওয়াহা, জিতেন রাম মাঝি এদেরকে নিয়ে একটা নতুন সরকার তৈরি করে ফেলতেই পারেন, কিন্তু কেন সেটা করছে না ভারতীয় জনতা পার্টি, কেন সেই কাজটা করছে না? তার কারণটা হচ্ছে নীতিশ কুমার 2024 সালে একটা বড় সড়ো চেয়ারের পায়া তৈরি করে রেখেছিলেন, যে চেয়ারের পায়াটা ছাড়া চেয়ারে বসতে পারবে না অমিত শাহ, যে চেয়ারের পায়াটা ছাড়া চেয়ারে বসতে পারবে না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটা হচ্ছে জেডিইউ এর 12 জন সাংসদ রয়েছে, জেডিইউ এর 12 জন সাংসদ তাদেরকে কোনো মতে হাতছাড়া করতে পারবে না। অমিত শাহের সেই রকম এখনো পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতার জায়গায় আসেনি। 2024 সাল থেকে প্রায় 2 বছর কেটে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা সাংসদের সংখ্যাও তারা বাড়াতে সমর্থ হয়নি। তাই জন্য কোথাও গিয়ে এই মুহূর্তে নীতিশ কুমারকে একদম সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর পদটাও দিতে হয়েছে, এবং তার সঙ্গে নীতিশ কুমারকে এই মুহূর্তে একটা সরিয়ে দেওয়া, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো, তার ক্ষমতা আরো খানিকটা সরানো, তার দলটাকে ভাঙিয়ে নিয়ে আসা, তার জন্য দলের মাথায় তার ছেলেকে বসানোর প্রস্তাব, এইগুলো সামনে উঠে আসছে। এবং আপনারা জানেন যে নীতিশ কুমার অতটা কাঁচা খেলোয়াড় নয়। নীতিশ কুমার বারংবার প্রমাণ দিয়েছেন নিজেকে, এবং নীতিশ কুমার প্রমাণ করেছেন যে তিনি তার ভোট ব্যাংকটা সম্বন্ধে অত্যন্ত সচেতন, অত্যন্ত ওয়াকিবহল, তিনি জানেন কখন কি করতে হবে। তাই জন্য এর আগেই আপনাদেরকে খবর জানিয়েছি যে নীতিশ কুমারও বিভিন্ন বিরোধী যে বিধায়করা জিতেছেন তাদের সঙ্গে যোগাযোগে আছেন। এআইএমআইএম এবং তার সঙ্গে কংগ্রেসের 4 জন বিধায়ক বিভিন্ন সময় নীতিশ কুমারের ঘরে যাচ্ছেন, তারা মিটিং করছেন এবং বিভিন্ন কিছু কথাবার্তা বলা হচ্ছে। অন্যদিকে একদম বিধানসভার অভ্যন্তরে নীতিশ কুমার হঠাৎ করে সম্রাট চৌধুরীকে একটা কটাক্ষ করেই বলছেন কোথাও গিয়ে যে আপনি উত্তর দিন, আপনাকে বুলডোজার বাবা বলা হচ্ছে, আপনি এই কথার উত্তর দেবেন না। এইভাবে কিন্তু একটা কটাক্ষ ছুড়ে দিচ্ছেন নীতিশ কুমার। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে। বিহারের ভোট এই মুহূর্তে মিটে গেলেও বিহারের রাজনীতি মিটে যায়নি। বিহারের রাজনীতির একটা অপরিসীম গুরুত্ব 2029 সাল পর্যন্ত থাকবে ভারতবর্ষে, তার কারণ 12 জন সাংসদ দিয়ে নীতিশ কুমার একটা চেয়ারের পায়া হয়ে রয়েছেন, যে চেয়ারের ওপর বসে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।